বোঝে না, এইটা একটা খোরা অজুহাত, এইটা আসলে ঠিক না। বদিউল আলম সাহেব বলছেন যে এদেশের ৭১% মানুষ পিআর চায়। জি, পরের দিন ৩ দিন পর আবার বলেন পিআর হইলে একটা মহাসংকট হবে। উনি এক কথাই দুজন বললেন। আমি বললাম যে আপনি বললেন যে ৭১% মানুষ পিআর চায়, আবার ৪ দিন পর বললেন যে এটা মহাসংকট, এটা বললেন কেন? কয় ভাই উপরে একটা চাপ আছে, আমার উপরে চাপ আছে। এই চাপের কারণে কোন জায়গা থেকে কি চাপ আসে আপনি চিন্তা করেন। আপনি কি চান ৫৩ বছরের মধ্যে আবার আমাদের বলতে হবে যে আরো ৫ বছর পরে ৫৮ বছরে কিছু হয় নাই, একটা কার্যকর সংশোধন হয়, এটা কি আবার ৫ বছর পর বলতে হবে? এখন ভাই আমরা এই কথাগুলো একটু মান্য ভাইকে জিজ্ঞাসা করি। মান্য ভাই, আপনি নিশ্চয়ই শুনছিলেন। এর কাছে যাই, আমাদের আরেকজন অতিথি এখন যুক্ত হবেন। তার আগে আপনার কাছে যাই, সেটা হলো যে পিআর নিয়ে যে আলোচনাটা চলছে, মান্য ভাইও কিন্তু এটা বললো যে মানে একটা অভ্যাসের ব্যাপার আছে। হঠাৎ করে একটা গণঅভ্যুত্থান হইল এবং তারপরে এই মানুষকে নতুন একটা নির্বাচন ব্যবস্থার দিকে ঠেলে দেয়া, এবং আপনি দেখলেন যে আপনি দাবি করছিলেন যে আপনাদের রাজনৈতিক এলাই তারাও কিন্তু বলছেন যে না, নিম্নকক্ষে দরকার নেই, হলে উচ্চকক্ষে হতে পারে, পরীক্ষামূলক আগে উচ্চকক্ষ হোক, পরবর্তীতে। তা আপনারা যে আন্দোলন সংগ্রামটা করছেন, উচ্চকক্ষে যদি হয় তাহলে কি আপনারা এই নিম্নকক্ষের দাবি থেকে সরে আসবেন? বাস্তবতা হলো আমরা হলাম একটা, বাংলাদেশটা হলো একটা ইউনিটারি দেশ, একক রাষ্ট্র। এখানে কোনো প্রদেশ নাই, কোনো অঙ্গরাজ্য নাই। এখানে আপার হাউস এই শব্দটাই তো নূতন। এইটা জনগণ বুঝলো কেমনে? আপার হাউস, লোয়ার হাউস সংসদ বোঝে, কিন্তু আপার হাউস লোয়ার হাউস এই কথাটা তো দেশের জনগণ বোঝে না। এই কথাটা তো হলো নূতন কথা। এই কথাটা, এই যে আপার হাউসটা, আপার হাউসে পিআর, লোয়ার হাউসে পিআর না। আসল মূল হলো সংসদ হলো, লোয়ার হাউসটা হলো আসল। এই জায়গাটাই যদি আমি, আপনি বলেন ভাই, এই জায়গাটায় যদি আমি পিআর করি, এই জায়গাটা যদি কার্যকর হয়, তো আপার হাউস কিছু না। এখানে কেউ যদি 20% ভোট পায়, তার 60 জন এমপি হবে, পার্লামেন্ট মেম্বার হবে লোয়ার হাউসে। 20% পেলে 20 জন হবে আপার হাউসে, 20 জন হইলে 20 জন হবে মহিলা আসনে। এভাবে কিন্তু সহজ হয়। তা না হলে আপার হাউসে আপনার পিআর, লোয়ার হাউসে পিআর চায় না, এটা কোনো যৌক্তিকতা আছে বলে, কোনো বাস্তবতা আছে বলে এটা আমি মনে করি না। যারা পিআর চায় না, মৌলিক দুইটা কথা তাদের থেকে বেরিয়ে আসছে। একটা হইল এই সিস্টেমে আমরা দেখেছি, আমি দেখেছি বরিশাল একজন গডফাদার ছিল একটা দলের, কিভাবে মনোনয়ন বাণিজ্য করত। নমিশন নিয়ে আসে শত শত কোটি টাকা মনোনয়ন বাণিজ্য করত। এই মনোনয়ন বাণিজ্য করার পরে যারা প্রার্থী হতেন, তারা এলাকাভিত্তিক অনেক চাঁদাবাজি করত। বিভিন্ন বড় বড় কোম্পানি, আপনার কনস্ট্রাকশন কোম্পানি, বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে ওরা আবার চাঁদা নিত। প্রার্থী থাকলে কি হয় না, কিন্তু পিআর হইলে যে চাঁদাবাজি হবে না। না, পিআর এখানে তো কোনো প্রার্থী নাই, এখানে তো কোনো প্রার্থী নেই, চাঁদাবাজি করবে কে? এখানে তো কোনো মনোনয়ন বাণিজ্য নাই, প্রার্থী থাকলেই তো মনোনয়ন বাণিজ্য। তো একজন আইন প্রণেতা তো নির্বাচিত হবে, সংসদে কেউ যাবে। হ্যাঁ, পিআরটা মানে কি? একটা কথা মনে রাখতে হবে, ৯১টা দেশে পিআর আছে। এই ৯১টা দেশে পিআর আছে, এর মধ্যে আপনার ৩৪টা উন্নত রাষ্ট্রের মধ্যে ২৫টা রাষ্ট্রে পিআর আছে। তাহলে এই যে তারা পিআরের মধ্যে বিভিন্ন কিছু আপনার ভিন্নতা আছে, সেটা আমরা আলাপ আলোচনার মধ্যে আমরা নেব। কিন্তু এটা জানি না, এইটা জানে না, এইটা বোঝে না, এইটা একটা খোরা অজুহাত, এইটা আসলে ঠিক না। বদিউল আলম সাহেব বলছেন যে এদেশের ৭১% মানুষ পিআর চায়। জি, পরের দিন ৩ দিন পর আবার বলেন পিআর হইলে একটা মহাসংকট হবে। উনি এক কথাই দুজন বললেন। আমি বললাম যে আপনি বললেন যে ৭১% মানুষ পিআর চায়, আবার ৪ দিন পর বললেন যে এটা মহাসংকট, এটা বললেন কেন? কয় ভাই উপরে একটা চাপ আছে, আমার উপরে চাপ আছে। এই চাপের কারণে কোন জায়গা থেকে কি চাপ আসে আপনি চিন্তা করেন। আপনি কি চান ৫৩ বছরের মধ্যে আবার আমাদের বলতে হবে যে আরো 5 বছর পরে ৫৮ বছরে কিছু হয় নাই, একটা কার্যকর সংশোধন হয়, এটা কি আবার 5 বছর পর বলতে হবে? এখন ভাই আমরা এই কথাগুলো একটু মান্য ভাইকে জিজ্ঞাসা করি। মান্য ভাই, আপনি নিশ্চয়ই শুনছিলেন এই যে বদিউল আলম মজুমদার ওনার বক্তব্য বা একটা রেফারেন্স আসলো, আপনারও কি এরকম কোনো চাপ আছে নাকি উপর থেকে? যে মানে আপনি যেটি আকন ভাই বলছে যে পিআর তো এই মনোনয়ন বাণিজ্য কিংবা এই চাঁদাবাজি এইগুলো রুখবে, ৫৩ বছরে যে নির্বাচনী সিস্টেম সেখান থেকে তো বেরোয় আসতে হবে, কারণ ওনার যুক্তি যে এই ৫৩ বছরে আসলে ভালো নির্বাচন হয় নাই, গণতন্ত্র দাঁড়ায় নাই। প্রথম কথা হচ্ছে কি যে আমার উপরে চাপ আছে কি নাই, আমি হাঁ বা না বললাম, সেটাই কি চূড়ান্ত? তাই কি আপনাকে বিশ্বাস করতে হবে, কিংবা তাই কি আকন্দ ভাই বিশ্বাস করবেন?
ওদিকে পরে যাই, ওদিকেও যাবোই, জবাবও দেব, কিন্তু তার আগে বলতে হবে যে সিস্টেম নিয়ে যে আলোচনা হচ্ছে, আপনি সিস্টেমের মধ্যে থাকেন। আমি প্রথমেই বলেছি যে এই সিস্টেমের ভালো দিক আছে, খারাপ দিকও আছে, কিন্তু যেখানে আপনি এটা প্রয়োগ করবেন সেটা প্রায়োগিক দিকটা কেমন, তার বাস্তবিক দিকটা কেমন, সেইটা আপনাকে বুঝতে হবে। অনেকভাবে এটা হতে পারে, কিন্তু তার মধ্যে প্রধান বিষয়টা থাকে ক্যান্ডিডেট সরাসরি পাবলিকের সামনে থাকে না, কিন্তু একটা দলের ক্যান্ডিডেট নির্ধারিত থাকে, ডিক্লেয়ার্ড থাকে। সাধারণত এটা হতে পারে যে আপনি 1 থেকে 300 পর্যন্ত দেবেন, ক্রনোলজিক্যালি দেবেন। আপনি যে হায়েস্ট ভোট পাবে সে হায়েস্ট ভোট অনুযায়ী আপনি দেবেন, কিন্তু এইটা নাও হতে পারে সিস্টেমটা। ধরেন আপনি আপনার প্রপোর্শন অনুযায়ী 15% ভোট পেয়েছেন, তো 15টাতে আপনি কত পাবেন? 45টা পাবেন। 1 থেকে যে দেওয়া হলো 45 পর্যন্ত লোকটা বা প্রার্থীটা 45 পর্যন্ত যিনি, তিনি হয়তো জনপ্রিয়তায় 45-এর নিচে, অজনপ্রিয় লোক আসছে, তখন বার্গেনের সুযোগ আছে। দলের কেন্দ্রীয় নেতৃত্ব যদি মনে করে যে দেখো তোমাকে 1 নম্বরে রাখবো, তোমাকে 3 নম্বরে রাখবো, সেখানে টাকা এত সেখানে একটা দিতে- টেম্পারিং এর সুযোগ আছে। মান্না ভাই, স্পষ্ট আপনার কথা। দেখি আপনার কাছে আরেকবার একটু যাব, আমাদের সঙ্গে অনুষ্ঠানের শুরুতে যুক্ত হওয়ার কথা ছিল